গত ক্লাসে আমরা বোরের পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের বিভিন্ন কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করেছিলাম আর ইলেকট্রনের শক্তি নির্ণয় করেছিলাম। ঠিক আছে, সর্বশেষটা শিখেছিলাম আমরা শক্তি নির্ণয় করেছিলাম এনতম কক্ষপথ ইলেকট্রনের শক্তির সমীকরণটা পর্যন্ত গত ক্লাসে আমরা ডেরাইভ করে ব্যাখ্যা সহ পড়িয়েছিলাম, ঠিক না? যদি একটু দেখাই আজকে একটু ডিটেলস, এই শক্তিটা উপর থেকে শক্তিটার উপর কিন্তু প্রশ্ন আসে। তো এটা হচ্ছে n is equal to 1, n is equal to 2, n is equal to 3। ঠিক আছে, তো আমরা n-তম কক্ষপথে, n-তম বলতে আমরা বুঝাচ্ছি 1 2 3 4 5 যে কোনো নাম্বার কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি হচ্ছে E is equal to হচ্ছে মাইনাস m e to the power 4 ডিভাইডেড বাই হচ্ছে 8 n স্কয়ার h স্কয়ার এপসিলন নট স্কয়ার। ঠিক আছে, এবং গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে এই সূত্রটার মধ্যে ক্যালকুলেটরের যখন আমরা হিসাব নিকাশ করি 1 2 3 বা যে কোনো কক্ষপথের শক্তিটা যখন হিসাব নিকাশ করি তখন একটু ঝামেলায় পড়তে হয়। কিরকম ঝামেলা? যে ওই m এর মান আর e এর টু দি পাওয়ার 4 কে যদি এখন গুণ করে ফেলি তাহলে ক্যালকুলেটরের, আমরা যে ক্যালকুলেটর গুলা ব্যবহার করি সেই ক্যালকুলেটরের সীমাবদ্ধতার কারণে ওই জিরো চলে আসে। m এর পাওয়ার -31 আর e টু দি পাওয়ার 4 এর পাওয়ার হয়ে যায় -76। এই টাইপের গুণ করলে কত হচ্ছে, দুইটা গুণ করলে যোগ আকারে আসে হচ্ছে 10 টু দি পাওয়ার -107। তো -99 এর উপরে ম্যাক্সিমাম ক্যালকুলেটরে কিন্তু দেখায় না, যার কারণে ক্যালকুলেটর যখন হিসাবটা দিতে পারে না তখন জিরো দেখায়। আমরা সেই হিসাব নিকাশ করার জন্য কি বলেছিলাম যে উপরের যে কোনো একটার সাথে নিচের যে কোনো একটা ভাগ করে নেব। যে কোনো একটা বলতে এই যে স্কয়ার অথবা এপসিলন নট এর উপর স্কয়ারটা ভাগ করে নিব, ভাগ করে নিয়ে ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে যখন কমপ্লিট হয়ে যাবে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টের সাথে যেটা গুণ আকারে আছে সেটা গুণ দিব, যেটা ভাগ আকারে আছে সেটা ভাগ আকারে দিব, তাহলে আমাদের আর ঝামেলা হবে না। ঠিক আছে, ওকে। তো আমরা এই সূত্র নিয়ে একটু স্টাডি করি, ছোট করে স্টাডি করি। E1 এর মানটা আমরা বের করেছিলাম গত ক্লাসে, আজকে আবার একটু বের করে অন্যটার সাথে কম্পেয়ার করব। যে E1 ইজ ইকুয়াল টু, মানে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রনের শক্তি ইজ ইকুয়াল টু মাইনাস m e to the power 4 ডিভাইডেড বাই 8 into 1 স্কয়ার। এটা n এর মাথাটা একটু বড় হয়ে গেছে, এটা n কিন্তু 8 n স্কয়ার h স্কয়ার এপসিলন নট স্কয়ার। সূত্রটা এখনই মুখস্থ করে ফেলি, অঙ্ক করার সময় আমাদের এই সূত্রটা কিন্তু মুখস্থ হিসেবেই লিখতে হবে। h স্কয়ার ইনটু হচ্ছে এপসিলন নট স্কয়ার। তো কি পাচ্ছি, মাইনাস m e to the power 4 ডিভাইডেড বাই 8 h স্কয়ার এপসিলন নট স্কয়ার। খেয়াল করে দেখো 1 এর উপর স্কয়ার 1 হয়ে যায়, তাই এটা পেলাম আমরা। ওকে, 1 নাম্বার কক্ষপথে ইলেকট্রনের শক্তি। ঠিক আছে, তো এখন আমি যদি এই সমীকরণটাকে একটু সাজিয়ে গুজিয়ে লিখি, যেরকমটা আমরা ওই ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে লিখেছিলাম সেরকম করে একটু সাজায় লিখিত। দেখো En ইজ ইকুয়াল টু 1 ভাগ n স্কয়ারটাকে বাইরে লিখি, আর বাদ বাকি যা আছে আগের মতোই আমরা একটা সাজিয়ে লিখতেছি। ঠিক আছে, মাইনাস m e to the power 4, ঠিক আছে, ডিভাইড বাই 8 h এর উপর স্কয়ার এপসিলন নট এর উপর স্কয়ার। এই যে খেয়াল করে দেখো, এই যে ব্র্যাকেটের এই অংশটা আর এই অংশটা কিন্তু একই। খেয়াল করে দেখো, E1 বা 1 নাম্বার কক্ষপথে ইলেকট্রনের যে শক্তিটা n এর মান 1 বসিয়ে যেটা পেয়েছিলাম, এই যে লাল কালিযুক্ত ব্র্যাকেটের মধ্যে রেখেছি, বৃত্তাকার চিহ্নের মধ্যে রেখেছি, এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু একই। তাহলে আমরা একটু লিখবো যে En ইজ ইকুয়াল টু, এইটুকার মান যদি E1 হয়, 1 নাম্বার কক্ষপথের ইলেকট্রনের শক্তি হয়, তাহলে লিখবো আমরা
E1 ডিভাইড বাই n স্কয়ার। তাহলে আমরা দেখো একটু কম্পেয়ার করে যদি একটু দেখাই তোমাদের, যে আমরা যখন কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করেছিলাম তখন পেয়েছিলাম কি আর এন ইজ ইকুয়াল টু n স্কয়ার r1। খেয়াল করে দেখো। আর যখন আমি হচ্ছে কক্ষপথ ইলেকট্রনের শক্তি বের করলাম, n তম কক্ষপথের ইলেকট্রনের শক্তি ইজ ইকুয়াল টু E1 ডিভাইডেড বাই n স্কয়ার, মানে এক জায়গায় ভাগ হয়েছে এক জায়গায় গুণ হয়েছে n স্কয়ারটা। এখন মনে রাখাটা সহজ হয়ে গেল, শক্তির ক্ষেত্রে ভাগ হয়েছে আর ব্যাসার্ধের ক্ষেত্রে হচ্ছে গুণ হয়েছে। আর একটা জিনিস মনে রাখতে পারি আমরা, যে 1 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ চাইতে অন্য যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ তো বড় হবেই। বড় যদি হয় তাহলে n স্কয়ার দ্বারা কি গুণ করবো না ভাগ করবো? অবশ্যই গুণ করতে হবে। বড় কিছু পেতে হলে কি করতে হয়? একের বেশি সংখ্যা দ্বারা গুণ করতে হয়। আর ছোট কিছু পেতে হলে ওই সংখ্যাকে একের বড় সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। এই যে n এর কথা কেন বললাম একের বড়? n এর মান তো 1 সর্বনিম্ন, তারপর 2 3 4, n এর উপর স্কয়ার করলে কত হয়? আরো বড় সংখ্যা হয়। তাহলে একের চাইতে বড় সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে গুণ করলে তার চাইতে বড় পাই, আর একের চাইতে ছোট বড় সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে ভাগ করলে তার চাইতে ছোট সংখ্যা পাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এটা শিখলাম। এখন ওই আগের মতো একই কথাই বলবো, যে E1 এর মান আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। E1 এর মানটা মুখস্থ রাখতে হবে। E1 কে আমরা বলছি প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি। আরো একটা ভাষায় আমরা বলেছি, আগেই বলেছি, ভূমি অবস্থা। 1 নাম্বার কক্ষপথকে আমরা ভূমি অবস্থা বলতে পারি বা বলা হয়। তাহলে 1 নাম্বার কক্ষপথ না বলে যদি বলে ভূমি অবস্থা ইলেকট্রনের শক্তি কত, আমরা বলবো হচ্ছে হিসাব নিকাশ করে যেটা পাবো 1 নাম্বার কক্ষপথে ওইটাই কিন্তু ভূমি অবস্থা ইলেকট্রনের শক্তি। তো হিসাব নিকাশ গত ক্লাসে করেছিলাম, আর একটু দেখাই আমরা ভূমি অবস্থায়। আচ্ছা, En ইজ ইকুয়াল টু কত পেলাম, এটা একটু দেখাই, যে E1 ডিভাইডেড বাই হচ্ছে n স্কয়ার। অতএব E2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ 2 স্কয়ার ইনটু E1 সমান সমান হচ্ছে E1 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, বা 1 ভাগ 4 এভাবে লিখি, 1 ভাগ 4 E1। তারপর E3 ইজ ইকুয়াল টু তাহলে কি পাবো আমরা, E1 ডিভাইডেড বাই 3 স্কয়ার বা 1 ভাগ 9 E1। E4 ইজ ইকুয়াল টু কি পাবো তাহলে, E1 ডিভাইডেড বাই হচ্ছে 4 স্কয়ার বা 1 ভাগ 9, সরি 1 ভাগ 16 হবে, 1 ভাগ 16 E1 এন্ড সো অন, এরকম করে চলে থাকবে। ঠিক আছে, ওকে। এখন খেয়াল করে দেখো তো, আমরা এখানে বলেছিলাম যে এটা কোয়ান্টাম তত্ত্বের সাথে মিলটা কোথায়? মিলটা আছে ওখানে। আমরা ওই কক্ষপথ দিয়ে বলেছিলাম একবার, কক্ষপথের ব্যাসার্ধ দিয়েও বলেছিলাম, হ্যাঁ এটা এখানে কোয়ান্টাম তত্ত্বের সাথে মিল আছে। শক্তি দিয়েও কিন্তু আমরা বলতে পারি এটা কোয়ান্টাম তত্ত্বের সাথে মিল আছে। দেখো E2 এর মান, E1 এর মান তো আমরা বের করেছি, E1 এর মানটা একটা নির্দিষ্ট পরিমাণ বের করেছি, বুঝতেই পারছো। এখানে তুমি n এর মান 1 2 3 4 বসানোর মাধ্যমে যে সংখ্যাগুলা পাবা সেটা একেবারে নির্দিষ্ট। প্রশ্ন হচ্ছে কেন স্যার? কারণ m e h 8 বা এপসিলন নট এগুলো তো কনস্ট্যান্ট, এগুলো তো পরিবর্তনশীল না, তাই না? এগুলো যেহেতু পরিবর্তনশীল না, n এর মান 1 বসাইলে অল টাইম কিন্তু যে মানটা পাবা একই মানই পাবা। n এর মান 2 বসাইলে অল টাইমই একই মানই পাবা। তার মানে দেখো এখানে 2 নাম্বার কক্ষপথের শক্তি 1 নাম্বার কক্ষপথের ইলেকট্রনের শক্তির 1 এর 4 ভাগ, 1 এর 9 ভাগ 3 নাম্বার কক্ষপথে, 4 নাম্বারে কত 1 এর 16 ভাগ। তো এখন এটা কি দ্বারা কি বলা যায় না যে প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রনের শক্তি একেবারে নির্দিষ্ট, একেবারে নির্দিষ্ট। সুতরাং আমরা এই কথাটাকে বলতে পারি পদার্থবিজ্ঞানের ভাষায় এনার্জি ইজ কোয়ান্টাইজড। এনার্জি ইজ কোয়ান্টাইজড মানে একেবারে হচ্ছে ছিন্নায়িত। বাংলায় বলা হয় ছিন্নায়িত, লিখে দিচ্ছি ছিন্নায়িত। ঠিক আছে, কোয়ান্টাইজড কথাটার বাংলা কথা হচ্ছে ছিন্নায়িত। ঠিক আছে, তাহলে শক্তি ছিন্নায়িত বা বিচ্ছিন্ন বলতে পারো। ঠিক আছে, আবার মানে শক্তি কিন্তু
নিরবিচ্ছিন্ন না, বিচ্ছিন্ন। ছিন্নায়িত মানে কি, এই যে ফিক্সড E1 এর E2 এর মান, E3 এর মান ফিক্সড, E4 এর মান একেবারে ফিক্সড, তার মানে কি একেবারে ছিন্নায়িত। ওকে, এখন কক্ষপথও কিন্তু চিহ্নায়িত, বোর কক্ষপথ যেগুলো কক্ষপথও কিন্তু চিহ্নায়িত, কারণ কক্ষপথের 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ, 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এই কক্ষপথের ব্যাসার্ধ গুলা একেবারে নির্দিষ্ট, একেবারে নির্দিষ্ট, যে অ্যাটমের জন্য তুমি চিন্তা করবা কেন নির্দিষ্ট। তাহলে এখন খেয়াল করে দেখো, যেহেতু এগুলো একেবারে নির্দিষ্ট চিহ্নায়িত, সুতরাং এই কথাটাই কিন্তু কোয়ান্টাম তত্ত্বে বলা হয়েছে। ঠিক আছে, এই কথাটাই কোয়ান্টাম তত্ত্বে বলা হয়েছে, যে ছোট করে যদি বলি, শক্তির যে পরিবর্তন বা ট্রান্সফার বা রূপান্তর একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে, বিকিরণ নির্দিষ্ট পরিমাণ হবে, যে কোনো পরিমাণ হতে পারে না, একেবারে নির্দিষ্ট পরিমাণ হবে। ঠিক আছে, তো ওখানে আলোর ক্ষেত্রে প্রথমে ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছিলেন, পরে ওটাকে সম্প্রসারিত করেছেন আইনস্টাইন, ওগুলো নিয়ে আমরা 8 নম্বর চ্যাপ্টারে ডিটেলস পড়বো। তো যেহেতু নির্দিষ্ট পরিমাণ এনার্জি কিন্তু এক বস্তু থেকে আরেক বস্তুতে স্থানান্তরিত হতে পারে, তাহলে এখানে তো একেবারে নির্দিষ্ট পরিমাণ। কক্ষপথের ব্যাসার্ধ কি নির্দিষ্ট, তারপর কি বললাম এনার্জি, কক্ষপথে ইলেকট্রন এনার্জি কি নির্দিষ্ট। আবার আরো একটা কথা এখানে আছে, যে নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করেই কিন্তু একটি ইলেকট্রন কক্ষপথ স্থানান্তর করতে পারবে। এখানেও কিন্তু এই নির্দিষ্ট কথাটাই কিন্তু আসলো, কম বা বেশি না কিন্তু। সুতরাং এই সব কথাগুলোই কিন্তু কোয়ান্টাম তত্ত্বের সাথে মিলে যায়, তাই আমরা বোরের পরমাণু মডেলকে কোয়ান্টাম মডেল বলে থাকি। ঠিক আছে, বোরের পরমাণু মডেলকে কোয়ান্টাম মডেল বলা হয়। তো এখন আমরা শিখলাম, তো 1 নম্বর কক্ষপথে ইলেকট্রনের শক্তি আমরা শিখেছি। তো এখন খেয়াল করো, আমি যদি এখন দেখাই, যেটা বলতে চাচ্ছিলাম আগের মতোই, যে En = E1 / n², এই সূত্রটা আমরা সব সময় ব্যবহার করতে পারবো না, ওই এখানেই তো লিখেছি। ঠিক আছে, সবসময় আমরা ব্যবহার করতে পারবো না। কখন আমরা ব্যবহার করতে পারবো, যখন প্রশ্নের মধ্যে ভূমি অবস্থায় শক্তি ইলেকট্রনের দেওয়া থাকবে, অর্থাৎ E1 এর মানটা দেওয়া থাকবে, তখনই শুধুমাত্র ব্যবহার করতে পারবো, আদারওয়াইজ কিন্তু ব্যবহার করতে পারবো না। তাহলে অন্যভাবে কিভাবে ব্যবহার করবো, তাছাড়া আমরা এই সূত্রের মধ্যে n এর মান 1 2 3 4 যখন যেটা দরকার আমার সেটা বসিয়ে কিন্তু আমরা ব্যবহার করব, এইটা কিন্তু ব্যবহার করতে পারবো না। কিন্তু আমি যদি 1 নাম্বার কক্ষপথের ইলেকট্রনের শক্তিটা বের করে নিই, তখন কিন্তু ব্যবহার করতে পারবো, তাহলে আর কোনো সমস্যা নাই। তাহলে দুইভাবে ব্যবহার করা যেতে পারে, হয় প্রশ্নের মধ্যে উল্লেখ করে দেওয়া থাকবে, অথবা আমি E1 এর মানটা বের করে নিয়ে তারপর E2 E3 E4 এগুলো ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো আমাদের যখন E2 E3 E4 E5 এগুলো 3-4টার দরকার হবে, ভালো করে কথাটা শোনো কিন্তু, E2 E3 E4 ধরে নিলাম যে E2 দরকার আমার, E3 দরকার আমার, E4 দরকার আমার, 3টা কক্ষপথে ইলেকট্রনের শক্তি আমার বের করা দরকার, ফর এক্সাম্পল ধরে নিলাম। তখন আমরা একটা কাজ করব, E1টা বের করে নিব, এটাই বুদ্ধিমানের কাজ হবে। বারবার এই এত বড় সূত্রে মান বসানোর কোনো যুক্তিকতা থাকে না। আমরা একটু চালাকি করব, গাণিতিক চালাকি। কিরকম, যে আমাদের যখন 3টা বা 4টা এরকম কক্ষপথ ইলেকট্রনের শক্তি বের করা দরকার, তখন আমরা E1 এর মানটা বের করে নিব। E1 এর মানটা বের করে নিলে সুবিধাটা কি, তারপরে কিন্তু ওই বড় সমীকরণে আর বসাতে হচ্ছে না, এই যে এই সমীকরণটা ব্যবহার করতে পারবো। আর যদি দেওয়া থাকে প্রশ্নের মধ্যে E1 এর মান, তাহলে তার কোনো ঝামেলাই নাই, সরাসরি আমরা এই সমীকরণটা ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? এখন দেখো, এরকম আমরা বুঝলাম। তাহলে এনার্জি কি, শক্তি হচ্ছে কক্ষপথে ইলেকট্রনের শক্তি, শক্তি বলতে কিন্তু ইলেকট্রনের শক্তি, কক্ষপথে ইলেকট্রনের শক্তি ছিন্নায়িত। আবার বোর কক্ষপথ গুলাও ছিন্নায়িত, কক্ষপথের ব্যাসার্ধ গুলাও কিন্তু ছিন্নায়িত। ছিন্নায়িতের ইংরেজি কথা হচ্ছে কোয়ান্টাইজড। ওকে, বিচ্ছিন্ন, যদি আমরা বলি ডিসক্রিট টাইপের, বিচ্ছিন্ন।
একটা আরেকটার সঙ্গে লেজুর মেরে নেই। লেজুর মানে কি? একটা আরেকটার সঙ্গে ওই নিরবিচ্ছিন্ন। নিরবিচ্ছিন্ন মানে কি? লেজুর আছে, যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে এভাবে যাচ্ছে, এরকম না। চিহ্নিত, এই যে এক ভাগ, এই যে এক ভাগ, এই যে এক ভাগ, এই এক ভাগ, ভাগ 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 ভাগ, ঠিক আছে? তো ভাগ ভাগ একেবারে আলাদা আলাদা ভাগ, এই যে একটা আলাদা ভাগ, এই যে একটা আলাদা ভাগ, এগুলিকে বলা হচ্ছে বিচ্ছিন্ন, চিহ্নিত, ঠিক আছে? আর নিরবিচ্ছিন্ন মানে কি? একটার সাথে আর একটার সাথে লেজুর আছে, এগুলোকে বলা হয় নিরবিচ্ছিন্ন। তাহলে শক্তির স্থানান্তর কি রকম হবে? ছিন্নায়িত হবে, নিরবিচ্ছিন্ন হবে না, কিন্তু নিরবিচ্ছিন্ন হবে না, এটাই কোয়ান্টাম তত্ত্বের মূল কথা, ওটা আমরা পরে দেখব। এখন আমরা চাচ্ছি যে 1 নাম্বার কক্ষপথ, দেখো এবার ভালো করে খেয়াল করবা, কিন্তু আমি এই এনার্জি নিয়ে আরো একটা ক্লাস নেব, কিন্তু কারণ অনেক ভাবে ঘুরে পেঁচায় ক্লাস, মানে প্রশ্ন আসে কিন্তু এখান থেকে শক্তির ব্যাপারটা। ব্যাসার্ধ নিয়ে কিন্তু কোনো ঝামেলা হয় না, কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয় করা কোনো ঝামেলা নাই। শক্তি নিয়ে বিভিন্ন ভাবে কিন্তু প্রশ্ন আসে, বুঝতে ভুল হলেই কিন্তু তুমি উত্তর আর সঠিকভাবে দিতে পারবে না। সুন্দরভাবে বুঝতে হবে, সঠিকভাবে বুঝতে হবে, কারেক্ট, সুন্দরভাবে সঠিকভাবে, কিন্তু হ্যাঁ ভুলভাবে বুঝলে কিন্তু হবে না, একেবারে সঠিকভাবে বুঝতে হবে। ওকে, তো আমরা দাগাচ্ছি, বলো কারো প্রশ্ন থাকলে বলো। লেজুর, লেজুর বলতে একটা সঙ্গে একটা মানে লেগে আছে, পৃথক না, এটাকে বলছে আমরা লেজুর, এটাকে নিরবচ্ছিন্ন। বিচ্ছিন্ন মানে কি? একটার সঙ্গে আর একটা মানে ছিন্নায়িত, মানে যেমন দেখো তো এখানে যদি তোমাকে দেখাই, এই যে একটা কক্ষপথ দাগালাম, এই কক্ষপথের সাথে আর একটা কক্ষপথ একেবারে ছিন্নায়িত, দেখো কোনো মিল নাই, এটা এক জায়গায়, এটা এক জায়গায়, এটার সঙ্গে এটা কি কোনো লেজুর মানে এই কক্ষপথটা কি এই কক্ষপথের মধ্যে কি ঢুকে গেছে? না, ঢুকে যায় নাই কিন্তু। এই যে এটা একটা জায়গায়, ভিন্ন জায়গায়, এটা একটা ভিন্ন জায়গায়, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ছিন্নায়িত। হ্যাঁ বলো। হ্যাঁ একেবারে ফিক্সড বোঝানো হচ্ছে। চিহ্নায়িতকে বাংলা ভাষায় আমরা চিহ্নায়িত বলি, ইংলিশে বলাই কোয়ান্টাইজড, ঠিক আছে? এই যে চিহ্নায়িত, তাহলে এই যে ব্যাসার্ধ গুলো কিন্তু চিহ্নায়িত, এই যে এটার একটা ব্যাসার্ধ, এটার একটা ব্যাসার্ধ, ঠিক আছে? এই যে কক্ষপথটাকে, এই কক্ষপথটাকে এই কক্ষপথের মধ্যে ঢুকেছে না, একেবারে পৃথক জায়গায় আছে, এটাই চিহ্নায়িত। চিন্তা করো, হ্যাঁ বিচ্ছিন্ন হতে পারে এই যেটার সঙ্গে। আর নিরবিচ্ছিন্ন মানে কি? এক বিচ্ছিন্ন না, বিচ্ছিন্ন না, তার মানে কি একটার মধ্যে একটা লেজুর আকারে আছে। এটা গুরুত্বপূর্ণ কথা, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এটাই কোয়ান্টাম তত্ত্বের মূল কথা, ঠিক আছে? ওকে, এখানে আমরা 3টা কক্ষপথ দাগিয়েছি, n is equal to 1, n is equal to 2, n is equal to 3। আমরা গত ক্লাসে দেখো E1 এর মানটা বের করেছি, আমরা আরো একবার বের করে নিচ্ছি যে n is equal to -m e to the power 4 ডিভাইডেড বাই হচ্ছে 8। এক জিনিস বেশি বার করলে হয় কি, ওটা আমাদের যেহেতু নতুন নতুন জিনিস, এগুলো আমরা 9 10 কিন্তু আর শিখি নাই, আমরা অনেক কিছু 9 10 শিখে আসছি, সেগুলোই কিন্তু অনেক কিছুই মহাকর্ষ বিকর্ষ, তারপর হচ্ছে বল, ঘর্ষণ বল, তাই না? এগুলো কিন্তু এখানে সম্প্রসারিত ভাবে পড়ছি মোটামুটি, আবার আরো বড় ক্লাসে গেলে আরো সম্প্রসারিত ভাবে পড়া হবে, কিন্তু এইটা কিন্তু একেবারে মনে হয় পড়া হয়েছে কিনা 9 10 মনে হয় পড়া হয় না, তাই না? তো আমরা একটা মানটা বসাচ্ছি, -9.1 গুণ 10 টু দি পাওয়ার -31 গুণ 10 টু দি পাওয়ার, এখানে কি 1.6 গুণ 10 টু দি পাওয়ার -19 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 গুণ 1 স্কয়ার। আমি এই E1 এর মান বের করছি, হ্যাঁ এখান থেকে আমি E1 এর মানটা বের করছি, তাই n এর জায়গায় 1 বসালাম, 1 স্কয়ার গুণ হচ্ছে 6.63 গুণ 10 টু দি পাওয়ার -34 তার উপর স্কয়ার গুণ হচ্ছে এপসিলন নট এর মান কত, 8.854 গুণ 10 টু দি পাওয়ার -12 তার উপর স্কয়ার। এটা সূত্রটা আবার মুখস্থ করে বলি, En n তম কক্ষপথ ইলেকট্রনের শক্তি ইজ ইকুয়াল টু -m e to the power 4 8 n স্কয়ার ইজ স্কয়ার এপসিলন নট স্কয়ার। যে কথাটা একটু বলতে 2-3 বার আমার মনে আসছে, বলতে অন্য টপিকে চলে গেছে। ইলেকট্রনের শক্তি বলেছি, আবারও বলি, নেগেটিভ দ্বারা বোঝায় ইলেকট্রন ওই পরমাণুর কক্ষপথে আবদ্ধ আছে, কোনো না কোনো কক্ষপথে আবদ্ধ কিন্তু আছে, পরমাণুতে আবদ্ধ আছে। ইলেকট্রনের শক্তি নেগেটিভ দ্বারা কি বোঝায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 মার্কের জন্য।
ঠিক আছে? তাহলে আমরা কথা দুই একটা এদিক ওদিক দিয়ে বলে তারপর অবশ্যই বলবো, এই কথাটা থাকতেই হবে যে নেগেটিভ চিহ্ন দ্বারা বোঝায়, ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝায় যে ইলেকট্রন কক্ষপথে আছে, ইলেকট্রন পরমাণুতে আবদ্ধ অবস্থায় আছে, আবদ্ধ আছে মানে পরমাণুর মধ্যে কোনো না কোনো জায়গায় আছে। ঠিক আছে? এটা একটু আর একটু বোঝাবো, এটা একটু বের করে নি, যেহেতু এটা করেছি এটা একটু ডিটেলস পড়াবো, যেহেতু এটা তোমরা কেমিস্ট্রিতে পড়েছো অলরেডি, তারপর ওখানে একটু সংক্ষিপ্ত ভাবে পড়ানো হয় হয়তোবা, আমার কাছে যতদূর মনে হয়। এটা কত, এই তোমাদের কাছে কি একটু ক্যালকুলেটরে টিপেছে? এটা গত ক্লাসে করে দিয়েছিলাম, একটু বলো দেখি কত ছিল। আচ্ছা তোমাদের একটু দেখাই, আমি যারা গত ক্লাসে ছিল না একটু দেখাই ক্যালকুলেটর টিপাটা। আমি একটু প্রথমে নিচ্ছি 1.6 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 19, ব্র্যাকেট ক্লোজ করলাম, টু দি পাওয়ার দিলাম হচ্ছে 4। এই দেখো একটা লিখেছি, দুইটা কিন্তু লিখি নাই, জিরো চলে আসবে দুইটা একসাথে লিখলে। একটা লিখেছি এই যে ইলেকট্রনের চার্জের উপর পাওয়ার 4 ইজিক্যাল টু টিপ দিয়েছি। ঠিক আছে? ভাগ দিব এই যেটা দিয়া, এই বড়টা দ্বারা ভাগ দিব। বড় বলতে নেগেটিভ পাওয়ার বড় আছে, 6.63 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 34, 10 টু দি পাওয়ার মাইনাস 34 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার ইজিক্যাল টু টিপ দিয়ে দিলাম। তার মানে এটার সাথে এটা ভাগ করে দিলাম, এখন আর আমাদের ঝামেলা নাই, তাহলে আমাদের আর ক্যালকুলেশন ঝামেলা হবে না। এখন এইটা গুণ আছে এম এর মান, ওটা গুণ করবো, তাহলে গুণ দিব 9.1 গুণ হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 31, গুণ দিলাম ইজিক্যাল টু দিলাম, ভাগ দিলাম 8 দিয়ে দিলাম, ভাগ হচ্ছে 8 ইজিক্যাল টু দিলাম, আবার ভাগ দিলাম। আমি আমার মতো করে টিপছি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাথে একটা ভাগ করে নেওয়া আগে। ঠিক আছে? ভাগ দিলাম, এটা আবার ভাগ দিচ্ছি 8.854 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 12। ঠিক আছে? এত তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে ধীরে আমরা পড়ি, যেটা কমপ্লিট সেটা যেন ফুললি কমপ্লিট হয়, মোটামুটি, বা ফুললি কমপ্লিট বলে কিছু হয় না, আমরা যেন 95% কমপ্লিট করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তার এখানে মনে একটা স্কয়ার ছিল, এখানে একটা স্কয়ার ছিল, আমি কি স্কয়ার দিয়েছিলাম? 8.854 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 12 স্কয়ার, কত আসলো? আচ্ছা উল্টা পাল্টা হয়ে গেছে, দেখি আরেকবার একটু করে ফেলি। 9.1 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 31 ভাগ হচ্ছে 6, ভাগ হচ্ছে 6.63 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 34, তার উপর স্কয়ার দিলাম ইজিক্যাল টু গুণ হচ্ছে 1.6 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস, এই ক্যালকুলেশন গুলো একটু বড়, সুতরাং একটু বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? বাসায় প্র্যাকটিস করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে কিন্তু। ভাগ হচ্ছে 8.854 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 12, তার উপর স্কয়ার ইজিক্যাল টু, এবার হয়েছে, ভাগ হচ্ছে 8 ইজিক্যাল টু। ঠিক আছে? 2 পয়েন্ট, একটু পয়েন্টের পর একটু দুই একটা সংখ্যা বেশি লিখতে পারি, 16334 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 18। তাহলে বুঝতেই পারছো শক্তির একক জুল, আমরা জুল লিখলাম। ঠিক আছে? তো আমাদের প্রশ্নে আবার আসে কি মাঝে মাঝে, মাঝে মাঝে না, অনেক সময় আসে এরকম যে ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় করো, একেবারে উল্লেখ করে বলে, উল্লেখ করে যদি না বলে তাহলে আমাদের উত্তর হয়ে গেছে, কিন্তু 1 নম্বর কক্ষপথে ইলেকট্রনের শক্তি বের করা হয়ে গেছে, এখানে আমরা উত্তর লিখে দিব। কিন্তু যদি ইলেকট্রন ভোল্টে বলে, তাহলে আমরা ইলেকট্রন ভোল্টের বের করার জন্য দেখো কি করি, আমি ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে? ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করতে হবে। ওকে, তাহলে ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করলা, কেন করেছো? করেছি কারণ স্যার আমি জুলকে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাওয়ার জন্য করেছি, সাথে সাথে এই এককটা এখানে বসিয়ে দিব আমরা। এই দেখো তো, এই এককটা আমি বসাই নাই, দেখো তো কেমনটা লাগতেছে, যেখানে জুল একক এখানে এককটা বসাই না, খালি ভাগ করে দিয়ে রাখলাম, এটা বেমানান হয়ে যায়। জুল এককের সাথে এত দ্বারা ভাগ করেছি, কারণটা কি, আমি যাব চলে গেছি হচ্ছে ইলেকট্রন ভোল্টে, ইলেকট্রন ভোল্টটা এখানে লিখতে হবে। হিসাব নিকাশ করে একটু দেখি এবার, ইলেকট্রনের চার্জ ভাগ করি,
ভাগ হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 গুণ 10 টু দি পাওয়ার -19 ভাগ করলে পাচ্ছি 13.52 -13.52 ঠিক আছে ইলেকট্রন ভোল্ট। এটা আমাদের হচ্ছে গ্রাউন্ড স্টেটে অর্থাৎ ভূমি অবস্থায় ইলেকট্রনের শক্তি ইলেকট্রন ভোল্ট এককে। তো আমাদের বইগুলোতে যখন আমরা মুখস্থ করি তখন লেখা থাকে 13.6। এখানে দেখো একটু হিসাব নিকাশের ক্ষেত্রে এখানে 6.63 ধরেছি, এটা আসলে 6.626 এক্সাক্ট মান। 63 ধরলে ভুল বলছি না, 6.626 ধরলে একটু এটা বেড়ে, এটা আমরা এটা একটু 13.6 ইভি। এটা একটু মনে রাখবো যে গ্রাউন্ড স্টেটে বা 1 নাম্বার কক্ষপথে বা হচ্ছে ভূমি অবস্থায় ইলেকট্রনের শক্তি হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। আর হিসাব নিকাশ করে যদি পরীক্ষায় আসে তাহলে তো আমরা হিসাব নিকাশ করবোই, করে যেটা আসবে সেটাই বসাবো। তাহলে এইটা দ্বারা কি বোঝায় এটা একটু বুঝতে হবে। এইটা দ্বারা কি বোঝায়, মনে করো এখন আমি জুল না বলে আমি ইলেকট্রন ভোল্টে বলছি, -13.52 বা তুমি -13.6 যেটাই বলো না কেন সমস্যা নাই। হিসাব নিকাশ করার পরে আমি -13.52 পেয়েছি। হ্যাঁ, আর যদি দেওয়াই থাকে তো 13.6 দেওয়া থাকবে তোমাদের প্রশ্নের মধ্যে যখন দেওয়া থাকে, সাধারণত এটা 13.6 হয় এক্সাক্ট হিসাবে মোটামুটি। যাই হোক, তো এই -13.6 বললাম, -13.6 ভোল্ট ইলেকট্রন ভোল্ট যে শক্তিটা 1 নাম্বার কক্ষপথ ইলেকট্রন দ্বারা কি বুঝায়, বুঝায় 1 নাম্বার কক্ষপথের ইলেকট্রনটা তার নিউক্লিয়াসের সাথে 13.6 ভোল্ট ইলেকট্রন ভোল্ট শক্তি বলে আবদ্ধ রয়েছে। ইম্পর্টেন্ট কথা কিন্তু, কারণ এই ইম্পর্টেন্ট কথাগুলো যদি তুমি ভালো না বুঝো তাহলে ঘুরায় পাচায় প্রশ্ন দিলে কিন্তু তুমি আর বুঝবা না, তখন মুখস্থ করবা আর খালি ভুল হবে, আর নাম্বার পাবা না। আবারও বলছি, 1 নাম্বার কক্ষপথে ইলেকট্রনের শক্তি -13.6 ইলেকট্রন ভোল্ট দ্বারা বুঝায় 1 নাম্বার কক্ষপথের ইলেকট্রন তার নিউক্লিয়াসের সাথে 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি বলে আবদ্ধ আছে। তুমি একটু তোমার পাশে একজন তোমার বন্ধুকে কল্পনা করো তো, তোমার বন্ধুকে তুমি 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি দ্বারা টেনে রয়েছো, আবদ্ধ করে রয়েছো। তো তোমার কাছ থেকে তোমার ওই বন্ধুকে যদি ছাড়াই নিতে চাই আমি বা অন্য কেউ, কমপক্ষে কত শক্তি লাগবে? 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি কিন্তু লাগবে বা তার বেশি লাগবে। তাহলে কিন্তু তার মানে আমি বলতে চাচ্ছি এবার যে নিউক্লিয়াসের সাথে 1 নাম্বার কক্ষপথ ইলেকট্রন 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি এককে ইলেকট্রন ভোল্ট শক্তি বলে আবদ্ধ রয়েছে, ওখান থেকে ছাড়ায় নিয়ে চলে যাবো একবারে কক্ষপথের বাইরে। তাহলে যেটাকে আমরা বলবো 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি বাইরে থেকে প্রদান করতে হবে 1 নাম্বার কক্ষপথের ইলেকট্রনকে। তাহলে কি করবে ইলেকট্রন? ওই ইলেকট্রন 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি শোষণ করে কক্ষ থেকে চ্যুত হয়ে যাবে। কথাটা ভালো করে খেয়াল করো, কক্ষ থেকে চ্যুত হয়ে যাবে, কক্ষচ্যুত হয়ে যাবে, কক্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে হচ্ছে মুক্ত ইলেকট্রনে পরিণত হবে। খেয়াল করবার কথা, তার মানে 1 নাম্বার কক্ষপথের ইলেকট্রনকে যদি আমরা মুক্ত ইলেকট্রনে পরিণত করতে চাই, বাহির থেকে 1 নাম্বার কক্ষপথে ইলেকট্রনকে 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি বা তার চাইতে বেশি পরিমাণ শক্তি প্রদান করতে হবে, তাহলেই ওই ইলেকট্রনটা সেই পরিমাণ শক্তি শোষণ করে মুক্ত ইলেকট্রনে পরিণত হয়ে যাবে। কথা ক্লিয়ার? তাহলে এর সাথে একটা কথা নোট করে রাখি, আমরা কি নোট করে রাখবো, যে কক্ষচ্যুত হওয়া আর কক্ষ স্থানান্তর হওয়া এক কথা না। ভালো করে নোট করে রাখো সবাই। কক্ষচ্যুত হয়ে যাওয়া ইলেকট্রন, কক্ষচ্যুত হয়ে যাওয়া মানে হচ্ছে মুক্ত ইলেকট্রনে পরিণত হয়ে যাওয়া, আর মুক্ত ইলেকট্রনে পরিণত হওয়া মানে হচ্ছে ইলেকট্রন আর ওই পরমাণুর কোনো কক্ষপথেই অবস্থিত নেই। এই কথাগুলা কিন্তু আমি আস্তে ধীরে বলছি, কারণটা হচ্ছে বেশি দ্রুত বললে বা ফাস্ট লাগাইলে এগুলো তোমার মনের মধ্যে বা মাথার মধ্যে পেঁচিয়ে যাবে। আবার বলছি, কক্ষচ্যুত হয়ে যাওয়া মানে হচ্ছে ইলেকট্রন ওই অ্যাটম বা পরমাণু থেকে
একেবারে সকল কক্ষপথ থেকে চলে যাওয়া, মানে মুক্ত ইলেকট্রনে পরিণত হয়ে যাওয়া, কক্ষচ্যুত। আর কক্ষ স্থানান্তর মানে হচ্ছে 1 নাম্বার কক্ষপথ থেকে 2 নাম্বার, 2 নাম্বার থেকে 1 নাম্বার, 3 নাম্বার থেকে 4 নাম্বার, 1 নাম্বার থেকে 5 নাম্বার, মানে একটা কক্ষ থেকে অন্য কক্ষপথে স্থানান্তর হওয়া, এটা হচ্ছে কক্ষ স্থানান্তর। এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যাওয়া জাম্প দিয়ে, ঠিক আছে। আর কক্ষচ্যুত মানে কোন কক্ষপথ না, সকল কক্ষপথ থেকে মুক্ত হয়ে মুক্ত ইলেকট্রনে পরিণত হওয়া। তাহলে এখন খেয়াল করো, 1 নাম্বার কক্ষপথে যদি আমরা 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি বাইর থেকে না দিতে পারি, কম দিলাম মনে করো, তাহলে কিন্তু 1 নাম্বার কক্ষপথের ইলেকট্রন আর কক্ষচ্যুত হবে না। কক্ষচ্যুত যখন হবে না, তখন কিন্তু ওই ইলেকট্রনটা এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে স্থানান্তর হতে পারে, আবার নাও হতে পারে। দুইটা ঘটনা কিন্তু ঘটতে পারে, ভালো করে কথা খেয়াল করবা। 1 নাম্বার কক্ষপথের ইলেকট্রন কে তুমি যদি বাইর থেকে মনে করো 13.6 ভোল্ট ইলেকট্রন ভোল্টের কম শক্তি দিয়েছো, তাহলে সে কিন্তু কক্ষচ্যুত হবে না, সে কিন্তু মুক্ত ইলেকট্রনে পরিণত হবে না। মুক্ত ইলেকট্রনে পরিণত যদি না হয়, তাহলে কয় ধরনের ঘটনা ঘটতে পারে? 2 ধরনের ঘটনা ঘটতে পারে। সেটা শক্তির উপর নির্ভর করবে তুমি কতটুকু শক্তি দিচ্ছ। কি 2 ধরনের ঘটনা ঘটতে পারে? নাম্বার 1, শক্তির উপর ডিপেন্ড করে 2 ধরনের ঘটনা ঘটতে পারে, যে বাইরে থেকে কি পরিমাণ শক্তি আমি দিয়েছি। ধরে নিচ্ছি আমি প্রথমেই 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি দিতে পারে, তার চাইতে কম দিয়েছি, তাহলে ওই 1 নাম্বার কক্ষপথের ইলেকট্রনটা 1 নাম্বার কক্ষপথেই থাকবে, অথবা 1 নাম্বার কক্ষপথ থেকে অন্য কোন কক্ষপথে স্থানান্তরিত হবে। 1 থেকে 2, 1 থেকে 3, অথবা 1 থেকে 5, এটসেট্রা। কথা কি বুঝাতে পারছি? অনেক ধীরে ধীরে সস্তে কিন্তু বলেছি। আমি কিন্তু 1 নাম্বার কক্ষপথ দিয়ে উদাহরণটা দিলাম, সেটা অন্য কোন কক্ষপথ দিয়েও কিন্তু উদাহরণটা হতে পারে। এখন আমরা দেখি যে 1 নাম্বার কক্ষপথ থেকে ইলেকট্রন কম, মানে আমরা কিন্তু বলেছিলাম ওই যে তোমাদের ক্লাসে, ইলেকট্রন খুবই কিন্তু ঘাওড়া, যে কোনো পরিমাণ শক্তি শোষণ বা গ্রহণ কিন্তু করবে না। তো কমপক্ষে কত লাভ মারার জন্য, মানে 1 নাম্বার কক্ষপথে থেকে 2 নাম্বার কক্ষপথে যাওয়ার জন্য ইলেকট্রন কতটুকু শক্তি শোষণ করতে হবে, এটা একটু বের করে দেখাচ্ছি। 1 নাম্বার কক্ষপথ ইলেকট্রনের শক্তি কত? 13.52 ইলেকট্রন ভোল্ট আমরা বের করেছি হিসাব নিকাশ করে। যেহেতু আমরা বের করে ফেলেছি 1 নাম্বার কক্ষপথ ইলেকট্রনের শক্তি, আমরা কিন্তু এখন E2 বের করতে পারি এই সূত্রের মাধ্যমে, E1 ডিভাইড বাই 2 স্কয়ার। হ্যাঁ, বের করতে পারি এখন। এই সূত্রটা এখন আমি ব্যবহার করতে পারবো, অবশ্যই ব্যবহার করতে পারবো, কারণ আমি তো E1 টা বের করে নিয়েছি। E1 টা কত পেয়েছিলাম? -13.52 ইলেকট্রন ভোল্ট। EV ডিভাইড বাই 4 ইজ ইকুয়াল টু -3.4 EV। ঠিক আছে, তাহলে এই তোমাকে একটা প্রশ্ন করবে, দেখি বলতে পারো কিনা। E2 2 নাম্বার কক্ষপথে ইলেকট্রনের শক্তি হচ্ছে -3. এখানে 38 হবে রে বাবা, ওটার সঙ্গে যদি ভাগ করি, -3.38 EV, ওই 3.4 এর মতোই হয়, যাই হোক 3.38 EV মাইনাস। তাহলে আমরা বুঝতে পারছি যে 2 নাম্বার কক্ষপথের ইলেকট্রন তার নিউক্লিয়াসের সাথে 3.38 ইলেকট্রন ভোল্ট শক্তি বলে আবদ্ধ রয়েছে। তাকে যদি সেই আবদ্ধ অবস্থা থেকে একেবারে মুক্ত ইলেকট্রনে পরিণত করতে চাই আগের মতো, এখন কিন্তু আর 13.6 দেওয়ার দরকার নাই, এখন দিতে হবে হচ্ছে 3.38 ইলেকট্রন ভোল্ট এনার্জি। এখন খেয়াল করো যে আমরা যদি এখন 1 নাম্বার ইলেকট্রন কক্ষপথ থেকে 2 নাম্বার কক্ষপথে যেতে চাই, তাহলে ইলেকট্রন কতটুকু শক্তি লাগবে? তা আমরা শিখেছি কিন্তু, ওই যে 3 নাম্বার বোর্ডের 3 নাম্বার হচ্ছে স্বীকার্যতে, যে নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বর্জন করবে, সেই পরিমাণটা কত লিখেছিলাম? ইউ বিয়োগ হচ্ছে EL লিখেছিলাম, যে আপার কি বলে অরবিট এর এনার্জি, মানে উচ্চতর কক্ষপথের ইলেকট্রন এনার্জি বিয়োগ হচ্ছে লোয়ার নিম্ন কক্ষপথের ইলেকট্রনের শক্তি। এখানে আপার কক্ষপথ কোনটা, E1 নাকি E2? E2, তাহলে E2 বিয়োগ হচ্ছে E1,
আমরা এখানে কি বের করছি, ইলেকট্রন 1 নাম্বার থেকে 2 নম্বরে যাওয়ার জন্য কতটুকু শক্তি দরকার। তো বের করলাম -3.38 বিয়োগ হচ্ছে বিয়োগ -13.52 ইভি। এই দুটাই কিন্তু ইভি এককে, হ্যাঁ দুটাই হচ্ছে ইভি এককে, একেবারে দুটাই ইভি এককে। তাহলে আমরা কত পেলাম, 14 প্লাস হচ্ছে 10 পয়েন্ট কত পেলাম, 14 হ্যাঁ ইভি। ঠিক আছে, তার মানে প্লাস দেওয়া লাগবে না। 1 নাম্বার কক্ষপথ থেকে যদি ইলেকট্রন 2 নাম্বার কক্ষপথে যেতে চায় তার দরকার হচ্ছে একেবারে নির্দিষ্ট পরিমাণ শক্তি, কত, 10.14 ইভি। এখন যদি তুমি 1 নাম্বার কক্ষপথের ইলেকট্রন থেকে 10.14 ইলেকট্রন ভোল্ট শক্তির কম ইলেকট্রন ভোল্ট শক্তি প্রদান করো, তাহলে ওই শক্তি ইলেকট্রন গ্রহণ করবে না এবং সে 1 নাম্বার থেকে 2 নম্বরে যেতেও পারবে না। এখন প্রশ্ন যে যদি তুমি 10.14 ইলেকট্রন ভোল্ট শক্তি প্রদান করে বাইরে থেকে, সে ওই শক্তিটা গ্রহণ করবে, শোষণ করবে এবং 2 নাম্বার কক্ষপথে যাবে। তাহলে 1 নাম্বার কক্ষপথ থেকে 2 নাম্বার কক্ষপথে যাওয়ার জন্য একেবারে নির্দিষ্ট পরিমাণ শক্তি ইলেকট্রন গ্রহণ করবে। সেই পরিমাণ কত, 10.14 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, 1 থেকে যখন 2 এ যাবে তখন কিন্তু শোষণ করতে হবে, আর বাইরে থেকে যখন আমি শক্তি ইলেকট্রনকে দিব তখন কিন্তু ইলেকট্রন শক্তিটা গ্রহণই করবে, শোষণই করবে। একটা কথা এখানে বলা ভুলে গেছি, এখনই ক্লাসটা শেষ করে দিব, শেষ হয়েও যাবে, যে En লিখেছি আমরা -me⁴ ডিভাইড বাই 8n² h², মজার একটা ইকুয়েশন। এই ইকুয়েশনকে তুমি কোনোভাবেই পজিটিভ বানাতে পারবা না, মানে ইলেকট্রনের শক্তি কোনোভাবেই পজিটিভ বানাতে পারবা না, কোনোভাবেই না। তার মানে বোঝা যাচ্ছে যে বোরের পরমাণু মডেল অনুসারে এই ইলেকট্রনের শক্তি কখনোই পজিটিভ হতে পারে না। কথাটা কি আদৌ সত্য? কথাটা কিন্তু আদৌ সত্য না। কোন সেন্সে সত্য না আমি এটা বুঝাবো। এন এর মানটা মনে করো আমি ইনফিনিটি বসালাম, এন এর মানটা বসালাম হচ্ছে ইনফিনিটি, তাহলে সামথিং ডিভাইড বাই ইনফিনিটি হয়ে গেল, সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি কিন্তু পেলাম, ইজিক্যাল টু কত পেলাম, 0। কখন পেলাম, এন এর মানটা ইনফিনিটি বসানোর পরে কিন্তু 0 পেলাম। আর এন এর মান 1 2 3 5 10 50 বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন যাই বসাও না কেন, এন এর মান আজীবনে কিন্তু 0 হবে না, নেগেটিভ থেকেই যাবে।